गुड मर्निंग एवरीवन द मिडिल लैबर नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। तो आज के आमी जे भिडियोटा निये एसेछि सेटा होबे एकटा प्रैक्टिकल बेस्ड भिडियो। माने आजकेर टपिक होच्छे क्रिएटिनिन टेस्ट। माने सेमी अटो एनालाइजारे आमी किभाबे क्रिएटिनिन टेस्ट करब, तो आजकेर गोटा भिडियोते सेटा नियेई आलोचना करब। तो भिडियोटा स्किप ना करे पुरोटा देखबेन, आर जोदि चैनेले नतून हये थाकेन ताहले किन्तु चैनेलटिके सबस्क्राइब करे नेबेन। तो चलुन भिडियोटाके शुरू करा जाक। तो ये जे क्रिएटिनिन এই কথাটা বলছি, তো ক্রিয়েটিনিন অ্যাকচুয়ালি জিনিসটা কি, আমাদের শরীরে তার প্রয়োজনীয়তাটা কি আর আমাদের শরীরে কিভাবে সেটা তৈরি হয়, তো সেটা আগে জানতে হবে। তো ক্রিয়েটিনিন এই কথাটা এসছে ক্রিয়েটিন শব্দ থেকে। তো ক্রিয়েটিন হচ্ছে একটা অর্গানিক অ্যাসিড যেটা আমাদের মাসেলের মধ্যে এনার্জি সাপ্লাই করতে সাহায্য করে। তো এই ক্রিয়েটিনটা থেকেই তৈরি হচ্ছে ক্রিয়েটিনিন। তো ক্রিয়েটিনিনটা কি না, ক্রিয়েটিনিন হচ্ছে একটা ওয়েস্ট প্রোডাক্ট যেটা তৈরি হয় আমাদের মাসেলে যে ক্রিয়েটিনিন অর্গানিক অ্যাসিডটা আছে তার ব্রেকডাউনের ফলে। মানে অ্যাকচুয়ালি মানে যদি পাতি বাংলা ভাষায় বলতে যাই তাহলে ক্রিয়েটিনিনটা হচ্ছে একটা ওয়েস্ট প্রোডাক্ট অফ ক্রিয়েটিন। তো এই ক্রিয়েটিন যেটা অর্গানিক অ্যাসিড যেটা আমাদের মাসেলে এনার্জি সাপ্লাই করছে, তো সেটারই যখন ব্রেকডাউন হয়ে যায়, যখন ভেঙে যায়, তখন আমাদের মাসেলের মধ্যে যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ক্রিয়েটিনিন। তো এই যে ক্রিয়েটিন শব্দটা মানে যেটা অ্যাকচুয়ালি অর্গানিক অ্যাসিড, এটা কোথা থেকে সিনথেসিস হয় না, এটা মেনলি তিনটে যে অ্যামাইনো অ্যাসিড আছে আর্জিনিন, গ্লাইসিন এবং মিথিওনিন, তো এই তিনটে অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হচ্ছে আমাদের ক্রিয়েটিন। তো তারপরে যখন এই ক্রিয়েটিনিনটা তৈরি হয়ে যায়, ক্রিয়েটিন থেকে ক্রিয়েটিনিন তৈরি হয়ে যায়, তো তখন সেই যে ওয়েস্ট প্রোডাক্টটা আমাদের শরীর থেকে বের করে দেয় আমাদের কিডনি থ্রু ইউরিন। তো ইউরিনের মাধ্যমে কিডনি কিন্তু এটাকে প্রসেস করে আমাদের শরীর থেকে বের করে দেয়, যেহেতু এটা তখন একটা বর্জ্য পদার্থ, ওয়েস্ট প্রোডাক্ট। তো যখন মাসেলের মধ্যে যেসব মানুষদের মাসেল খুব বেশি থাকে, যেগুলো বডি বিল্ডার থাকে, যাদের মাসেল খুব বেশি থাকে, তো সেই সব মানুষদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিনটা একটু হাই হয়, যেহেতু এটা মাসেলের মধ্যেই পাওয়া যায় এবং যে ওই মাসেলের যে যখন মধ্যে ক্রিয়েটিনটা ব্রেকডাউন করে, তো তার ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে ক্রিয়েটিনিন তৈরি হয়। তো যখন এক্সেসিভ মাসেল যখন ব্রেকডাউন করবে বা মাসেলের মধ্যে যখন এটা ফর্ম করবে, তো তখন সেই ক্ষেত্রে কিন্তু ব্লাডের মধ্যে সেই ক্রিয়েটিনের লেভেলটাও বেশি হবে। তো এই হচ্ছে গোটা ক্রিয়েটিনিন যে টার্মটা আছে, তো সেটা নিয়ে আলোচনা। তো এরপর আমরা দেখব যে ডায়াগনস্টিক ইম্পর্টেন্স কী কী আছে, মানে আমাদের কেন করানো দরকার, এই মানে ডক্টররা ক্রিয়েটিনিন করতে কেন দেন না। ক্রিয়েটিনিন হচ্ছে একটা রেনাল ফাংশনের একটা ইন্ডিকেটর, মানে হচ্ছে আমাদের কিডনিটা কিভাবে কাজ করছে, সেটা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, তো সেটা ইন্ডিকেট করার জন্য সেটা মানে ইন্ডিকেটর হিসাবে কাজ করে আমাদের ক্রিয়েটিনিন। মানে আমরা যদি ব্লাডের মধ্যে ক্রিয়েটিন লেভেলটা হাই পাই বা লো পাই, তখন সেটা দেখে ডক্টররা একটা মানে একটা অ্যাজাম্পশন করতে পারেন যে তার কিডনির ফাংশনটা কীরকম আছে। তো নাম্বার 1 হচ্ছে এটা একটা রেনাল ইন্ডিকেটর। 2 হচ্ছে টু এভ্যালুয়েট দ্য কিডনি ফাংশন, যেটা এখন বললাম, মানে হচ্ছে কিডনি ফাংশনটাকে মূল্যায়ন করার জন্য আমাদের ক্রিয়েটিনটা দরকার হয়। আর একটা হচ্ছে যখন মাসেলের কোনো ডিসঅর্ডার হয়, মানে মাসেলের কিছু ধরনের ডিজিজ থাকে যেগুলো মানে মাসেল সেলগুলো যখন ডিস্ট্রয় হয়ে যায়, তো তখন সেই ক্ষেত্রে যেহেতু ক্রিয়েটিনটা ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে তৈরি হয়, তো সেই জন্য মাসেলের কোনো ডিসঅর্ডার আছে কিনা সেটা জানার জন্য এটা অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট করা হয়। আর একটা জিনিস হচ্ছে যেহেতু কিডনির সাথে এটা খুব ঘনিষ্ঠভাবে রিলেটেড ক্রিয়েটিনিন কথাটা, তো সেই জন্য যে গ্লোমেরুলার ফিল্টারেশন রেট আছে আমাদের, তো সেটা জানার জন্যও কিন্তু অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট এই ক্রিয়েটিনিন টেস্টটা ডক্টররা সাজেস্ট করে। তো এই হচ্ছে ডায়াগনস্টিক ইম্পর্টেন্স। এরপর আমি বলবো রেফারেন্স রেঞ্জ, মানে নর্মাল রেঞ্জ কী কী আছে। তো নর্মাল রেঞ্জ ছোট বাচ্চা থেকে একদম চাইল্ড একদম থেকে যে বড়দের পর্যন্ত তার একটা আলাদা রেঞ্জ আছে, অনেকটা বড়। তো জাস্ট মনে রাখার জন্য শুধু অ্যাভারেজ দুটো মেল এবং ফিমেলের ক্ষেত্রে আমি বলে নিচ্ছি, তো তাহলে কিন্তু চট করে মনে রাখতে সুবিধা হবে ব্যাপারটা। তো মেলদের ক্ষেত্রে এর নর্মাল রেঞ্জ হচ্ছে 0.6 থেকে 1.2 mg পার ডেসিলিটার, এবং সেটাই ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 0.5 থেকে 1.0 mg পার এল। তো মেল আর ফিমেলের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কেন না, যেহেতু ফিমেলদের তুলনায় মেলদের মাসেল বেশি থাকে, তো সেই জন্য যেহেতু এটা মাসেলের মধ্যেই পাওয়া যায়, তো সেই জন্য এই মেলদের ক্ষেত্রে এর নর্মাল রেঞ্জটা একটু বেশি। যেখানে ফিমেলদের ক্ষেত্রে এটা 1 পর্যন্ত আপ টু 1 পর্যন্ত নর্মাল রেঞ্জ, সেখানেই এটা মেলদের ক্ষেত্রে হচ্ছে 1.2 mg পার ডেসিলিটার। তো এই হচ্ছে নর্মাল রেঞ্জ।
এরপর আমাকে এই টেস্টটা করার জন্য আমার কি ধরনের স্যাম্পেল লাগবে না, আমার লাগবে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি, আমার লাগবে ক্লট স্যাম্পেল। কারণ বায়োকেমিস্ট্রি মোস্ট অফ দ্য বায়োকেমিস্ট্রি টেস্ট করার জন্য আমি বলেছি আমার সেরাম রিকোয়ারমেন্ট লাগে। তো সেরাম যদি দরকার হয় তাহলে আমাকে এইরকম ক্লট ভায়েলে বা কোনো জেল টিউব যেখানে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকবে না, তো সেরকম টিউব আমার লাগবে। এখানের ক্ষেত্রে কিন্তু ইডিটিএ স্যাম্পেল আমার হবে না, তো সেই জন্য আমার এখানে লাগবে রেড ভায়েল অথবা জেল টিউব, যেটা ইয়েলো টপ টিউব বলা হয়, তো সেরকম। তো আমার এটা গেল স্যাম্পেল কালেকশন। তো এরপরে এই ক্রিয়েটিনটা কোন কোন ক্ষেত্রে ইনক্রিজ হয় আর কোন কোন ক্ষেত্রে ডিক্রিজ হয় তো সেটা বলে নিই, তারপরে আমি মেন টেস্ট প্রসিডিওরে শুরু করব। তো প্রথমেই আমি আগে লেকচার ক্লাসটা দিয়ে নিই, তাহলে কি হবে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো তারপরে আমি প্র্যাকটিক্যালটা দেখাবো। তো এই জিনিসগুলো ইনক্রিজ হবে কখন, যেহেতু এটা কিডনির সাথে রিলেটেড বা কিডনি এটাকে ফিল্টার করে শরীর থেকে বের করে দেয়, তাহলে যদি কিডনির কোনো ম্যালফাংশন হয়, মানে কিডনিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে অবশ্যই কিন্তু কিডনি সেটাকে ছাঁকতে পারবে না, ফিল্টার করতে পারবে না, যার ফলে কি হবে বেশি হবে। তো সেই জন্য কিডনির যদি কোনো ধরনের কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু এই ক্রিয়েটিনটা ইনক্রিজ হবে। যেমন হচ্ছে নেফ্রন ড্যামেজ, যদি নেফ্রনের মধ্যে কোনো ড্যামেজ থেকে যায় তাহলে কিন্তু এটা হবে। অ্যাক্রোমেগালি বলে একটা ডিজিজ হয়, তো সেই ক্ষেত্রে এটা হবে। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে হতে পারে, কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে হতে পারে, ইউটিআইয়ের ক্ষেত্রে কোনো কোনো সময় ক্রিয়েটিনটা হাই হতে পারে, অ্যাকিউট এবং ক্রনিক কোনো যদি রেনাল ফেলিওর হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রিয়েটিনটা ইনক্রিজ হতে পারে। তো এই হচ্ছে ইনক্রিজ। এরপর দেখব যে ডিক্রিজ কখন কখন হতে পারে। মানে ডিক্রিজ হচ্ছে যদি মাসকুলার ডায়স্ট্রফি হয় তাহলে হবে, মানে মাসেলের আগেই আমি বললাম যে মাসেলের স্ক্রিনিং টেস্ট হিসাবে কিন্তু ক্রিয়েটিন টেস্টটা করতে দেওয়া হয়, কারণ যেহেতু এটা মাসেলেই তৈরি হয় প্রোডাক্টটা, তো সেই জন্য। তো মাসেল ডায়স্ট্রফির ক্ষেত্রে এটা কিন্তু ডিক্রিজ হয়ে যেতে পারে। সিভিয়ার লিভার ডিজিজ যদি থাকে তাহলে ওটা ডিক্রিজ হয়ে যেতে পারে। কেউ যদি লো প্রোটিন ডায়েট ইনটেক করে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এটা ক্রিয়েটিনটা ব্লাডের মধ্যে ডিক্রিজ হয়ে যেতে পারে। আর বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ক্রিয়েটিনটা লো হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর হচ্ছে প্রেগনেন্সিতেও কোনো কোনো ক্ষেত্রে ক্রিয়েটিনটা কম হতে পারে। তো এরপর আমি মেন টেস্ট প্রসিডিওরটা শুরু করছি। তো টেস্ট প্রসিডিওরটা আমি প্রথমেই পড়েছি, আমি এটা করব একটা সেমি অটো অ্যানালাইজারে। তো সেমি অটো অ্যানালাইজারে করার জন্য আমি এখানে ইউজ করব এরবার এক্সেল সিস্টেম প্যাক। তো এই রিয়েজেন্টটা হচ্ছে আমাদের ফুল অটো অ্যানালাইজারের, কিন্তু আমি করব হচ্ছে সেমি অটো অ্যানালাইজারে। তো ফুল অটো মেশিন সেমি অটোতেও চালানো যেতে পারে, প্রোগ্রামিংটা সেইভাবে করতে হয়। তো এরপরে হচ্ছে এই যে রিয়েজেন্টগুলো আছে, এখানে দুটো রিয়েজেন্ট থাকে, একটাই দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট ক্যাপ আর একটা হচ্ছে রেড ক্যাপ, মানে হচ্ছে L1 L2 বা R1 R2 কিছু একটা থাকবে। এই যে R1 ক্রিয়েটিন রিয়েজেন্ট যেটা থাকে 44 ml, আর একটা হচ্ছে এটা হচ্ছে R2 ক্রিয়েটিন যেটা থাকে 11 ml এর। তো এই হচ্ছে দুটো রিয়েজেন্ট আমি আগেই বের করে রেখেছি। এটা নর্মাল টেম্পারেচারে রেফ্রিজারেটর থেকে আনার পর এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, তারপরে টেস্ট প্রসিডিওরটা আমাকে শুরু করতে হবে। তো আগে আমি বলে নিই যে কী কী জিনিস আমার রিকোয়ারমেন্ট আছে। তো প্রথমেই হচ্ছে আমার লাগবে যে স্যাম্পেলের আমি করব সেটাকে অবশ্যই আমাকে যেহেতু সেরাম লাগবে সেজন্য আমার এখানে ক্লট ভাইল লাগবে, আমার তার সাথে টেস্ট টিউব লাগবে, এখানে মাইক্রোটিপস আর রিয়েজেন্ট লাগবে, আর হচ্ছে মাইক্রো পিপেট লাগবে, আর আমার লাগবে সেমি অটো অ্যানালাইজার। তো স্যাম্পেলটাকে আগে আমি সেপারেট করে সেরামটা বের করে নিয়েছি। তো এরপর আমাকে যে লিটারেচারে যেইভাবে বলবে আমি সেইভাবে কিন্তু গোটা টেস্ট প্রসিডিওরটা করবো। প্রিন্সিপালটা কি আছে আমি আগে দেখে নিই। প্রিন্সিপালটা বলছে ক্রিয়েটিনিন রিয়াক্টস উইথ অ্যালকালাইন পিক্রেট টু প্রডিউস এ রেডিশ কালার, যেটা হচ্ছে জ্যাফিস রিয়াকশন বলা হয়। তো এই ক্রিয়েটিনটা যেটা সেরামের মধ্যে প্রেজেন্ট থাকবে, পেশেন্টের সেরামের মধ্যে যে ক্রিয়েটিনটা প্রেজেন্ট থাকবে সেটা কার সাথে রিয়াক্ট করবে না, অ্যালকালাইন পিক্রেটের সাথে রিয়াক্ট করবে। তো অ্যালকালাইন পিক্রেট হচ্ছে এই যে L2 যে রিয়েজেন্টটা আছে না, সেটাই হচ্ছে অ্যালকালাইন পিক্রেট। এটার কালার হচ্ছে ইয়েলো, এই যে। তো এই অ্যালকালাইন পিক্রেটের সাথে এটা রিয়াক্ট করে একটা রেডিশ কালারের একটা প্রোডাক্ট তৈরি করবে। দিস ইজ নন স্পেসিফিক রিয়াকশন অ্যান্ড ইজ গিভেন বাই মেনি আদার সাবস্টেন্স। তো এটা কিন্তু স্পেসিফিক নয়, এটা একটা নন স্পেসিফিক রিয়াকশন। তো এটা কিন্তু অন্য কোনো সাবস্টেন্স ক্রিয়েটিনের সাথে তো আরও আমাদের অনেক কিছু প্রেজেন্ট থাকে সেরামের মধ্যে, তো তার সাথেও কিন্তু রিয়াক্টটা করতে পারে, তাই এটা কিন্তু একদম স্পেসিফিক রিয়াকশন নয়। তো স্পেসিফিসিটি অফ দ্য এসে হ্যাজ বিন ইমপ্রুভড বাই দ্য ইন্ট্রোডাকশন অফ কাইনেটিক মেথড, হাউএভার দ্য সেলাফোরিজন অ্যান্টিবায়োটিক্স আর স্টিল মেজর ইন্টারফারেন্স। তো এই হচ্ছে মানে প্রসিডিওরটা। এটা মানে
মানে হচ্ছে প্রিন্সিপালটার মানে হচ্ছে যে আমার সেরামের মধ্যে যে ক্রিয়েটিনটা প্রেজেন্ট থাকবে সেটা রিয়েজেন্টের মধ্যে থাকা অ্যালকালাইন পিকরেটের সাথে রিয়াক্ট করে যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা আমি সেমি অটো অ্যানালাইজারে মেজার করতে পারবো। তো এটা একটা প্রথমে বলে নিই, এটা কিন্তু এন্ড পয়েন্ট রিয়াকশন নয়, এটা হচ্ছে একটা কাইনেটিক রিয়াকশন। তো কাইনেটিক হচ্ছে রিয়াকশন মানে আমাকে বাইরে ইনকিউবেশন করতে হয় না, যেরকম আমি গ্লুকোজ বা অন্য টেস্টের ক্ষেত্রে করে থাকি যেগুলো এন্ড পয়েন্ট রিয়াকশন হয়। তো সেখানে কি করতে হয়, আমাকে প্লাজমা বা সেরাম যেটার সাথে রিয়েজেন্ট রিয়াক্ট করবে তো সেটা আমাকে ইনকিউবেট করতে হয় বাইরে, মানে হয় রুম টেম্পারেচারে না হয় আমাকে ইনকিউবেটরে করতে হয়। কিন্তু কাইনেটিক রিয়াকশনের ক্ষেত্রে যা কিছু রিয়াকশন হবে সেটা কিন্তু মেশিনের মধ্যেই হবে, মানে আমি বাইরে কিন্তু যে সেরাম আর রিয়েজেন্টটা মিক্স করব তো তার সাথে সাথেই কিন্তু মেশিনে আমাকে অ্যাসপিরেট করতে হবে। যা কিছু রিয়াকশন হওয়ার যা কিছু হবার সেটা মেশিনের মধ্যেই হবে এবং তারপরে রেজাল্টটা দেবে। তো এই হচ্ছে ডিফারেন্স এন্ড পয়েন্ট আর কাইনেটিকের মধ্যে, একটা পাতি ডিফারেন্স, মানে একদম সহজে বোঝার মতো ডিফারেন্স। আরও অনেক ডিফারেন্স আছে, তো সেগুলো আলাদা করে ডিটেলসে বলতে হবে। তো এখন আপাতত এইটুকু জানলেই হবে। তাহলে চলুন প্রসিডিওরটা শুরু করি। তো প্রসিডিওরটা শুরু করার আগে কাইনেটিক রিয়াকশনের ক্ষেত্রে বারবার বলছি যে আগে কিন্তু মেশিনটাকে রেডি করে নেবেন, তা না হলে কি হবে, এই যে আমার এরবার মেশিন, তো আগে আমাকে মেশিনটাকে রেডি করতে হবে, তা না হলে আমি ওখানে রিয়েজেন্ট আর স্যাম্পল দিয়ে রেখে দেবো, সব রিয়াকশন বাইরেই ঘটে যাবে, কিন্তু তখন আমার কী হবে, রেজাল্টটা লো দিয়ে দেবে। সেই জন্য মেশিন আগে যেন আমার টোটালি রেডি থাকে, মানে আমি একদম মানে পুরো যেখানে আমি ইয়েটা করবো, যেই পেজটাতে করবো সেই পেজটাকে সিলেক্ট করে আমাকে ডিস্টিল ওয়াটার দিয়ে যা যা প্রসেস আছে সেগুলো কমপ্লিট করে নেবো, তারপর আমি অ্যাসপিরেটটা চট করে দেবো। তো এখানে মেশিনের যে এটা আছে দেখুন, এটা হচ্ছে এরবা কেম 5X, এটা হচ্ছে মডেল এরবা কেম 5X এর, এটা একটা মেশিন। তো এখানে হচ্ছে যে মেন পেজটা, তো সেটা হচ্ছে এটা, এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে অনেকগুলো প্যারামিটার দেওয়া আছে। তো প্রথমে আমি রান টেস্ট আছে, কোয়ালিটি রিপোর্ট, পেশেন্ট রিপোর্ট, টেস্ট প্যারামিটার, মেনটেন্যান্স, সিস্টেম সেটআপ, আর এখানে ওয়াশ করতে গেলে এখানে যে স্টার্ট আর স্টপ যখন করব তখন আমি ফ্লো সেলটাকে ওয়াশ করব, সেটা এখানে বলে দিয়েছে। তো এবার আমি কি করব, আমাকে যেহেতু রান টেস্ট করতে হবে তো সেজন্য আমি 1 নাম্বার বাটনটা প্রেস করব, যেহেতু একে রান টেস্ট আছে তো সেজন্য আমি রান টেস্ট করব। তো এখানে আমার ক্রিয়েটিনটা করা আছে পেজ নাম্বার 5-এ। তো যেখানে যাদের যে নম্বর পেজে সিলেক্ট করা থাকবে তো সেটাই এখানে সিলেক্ট করবেন। আমার এখানে এরবার রিয়েজেন্ট সিলেক্ট করা আছে 5 নাম্বার পেজে, এই যে ক্রিয়েটিনটা আমার সিলেক্ট হয়েই আছে। তো আমি এরপর কি করব, এন্টার বাটনটাকে আমি প্রেস করে দেবো। তো এন্টার বাটনটা প্রেস করলেই দেখুন এখানে যে রিয়েজেন্টের যে মানে প্রোগ্রামিংটা তো সেটা এখানে দেখতে পাবেন আপনি। তো ক্রিয়েটিন হচ্ছে এখানে 2 পয়েন্টে লেখা আছে, এখানে ফিল্টার হচ্ছে 505, একটাই ফিল্টার এখানে ইউজ করা আছে। এখানে হচ্ছে রিয়েজেন্ট ওডি 0 করা আছে, স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন 3.88, ফ্যাক্টর হচ্ছে 46.356, স্যাম্পল ভলিউম এখানে আমাকে দিতে হবে 50 মাইক্রোলিটার, R1 আর R2 দিতে হবে আমাকে 800 আর 200 করে। তো এই হচ্ছে, আর ডিলে টাইম আর রিড টাইম দেওয়া আছে এখানে 20 আর হচ্ছে 60 সেকেন্ড। তো এই হচ্ছে আমার গোটা যে প্রোগ্রামিংটা, তো সেইটা তো এটা ওই রিয়েজেন্টের লিটারেচার দেখে দেখেই সেট করা হয়েছে। তো এরপর আমাকে মেশিন চাইছে অ্যাসপিরেট ওয়াটার, তো আমি এখানে ওয়াটারটাকে অ্যাসপিরেট করব। তো এটা হচ্ছে অ্যাসপিরেশন বাটন আর অ্যাসপিরেশন টিউব। তো এখানে আমি যেই এটা আছে তো সেটা আমি যেহেতু এক হাতে করছি তো সেজন্য একটু সামান্য অসুবিধা হচ্ছে আমার। তো এই যে এখানে আমি যখন এটা অ্যাসপিরেট করব তখন এখানে দেখুন একটা রেড কালারের লাইট ব্লিঙ্ক করবে। তো এই যখন বিপ সাউন্ডটা হয়ে যাবে তখন এটা সরিয়ে নিতে হবে কন্টেনারটা। তো এরপর আমাকে এই যে অ্যাবজর্বেন্স আমার দিয়ে দিয়েছে 0.0, ঠিক আছে। তো এরপর আমাকে চাইছে যে অ্যাসপিরেট স্ট্যান্ডার্ড, যদি কেউ স্ট্যান্ডার্ড চালাতে চায় তাহলে স্ট্যান্ডার্ড চালাবে, যদি স্কিপ করে দিতে চাই তাহলেও স্কিপ করা যাবে। তো এই যে প্যারামিটারগুলো আমার সেট করা আছে এই যে এগুলো, তো সেগুলো আমি যখন প্রথম ক্যালিব্রেশন করেছিলাম তখনই কিন্তু এই রিডিংগুলো অটোমেটিক সেভ হয়ে গেছে। তো অনেকের মনে কোশ্চেন আসতে পারে এইগুলো কি অটোমেটিক বা লিটারেচার থেকে হয়েছে? না, লিটারেচার থেকে কিন্তু সবগুলো হয়নি। এই যে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন এইসবগুলো সব জিনিসগুলো বা ফ্যাক্টর যেটা জেনারেট হয় তো সেগুলো যখন আমি ক্যালিব্রেট করব তো তখনই কিন্তু এই জিনিসগুলো অটোমেটিক মানে হয়ে যাবে। তো এবার আমাকে স্ট্যান্ডার্ড অ্যাসপিরেট করতে বলছে, আমি যেহেতু স্ট্যান্ডার্ড করব না তো সেই জন্য আমি এখানে স্কিপ করে দেবো বা নো করে দেবো। তো নো করে দেওয়ার পর এখানে দেখুন চাইছে অ্যাসপিরেট স্যাম্পল। তো অ্যাসপিরেট স্যাম্পল, এরপর আমার মেশিনটা টোটালি রেডি হয়ে গেছে, আমি শুধু এবারে যে আমার টেস্ট প্রসিডিওরটা আছে সেটাকে আমি কমপ্লিট করব। তো এই হচ্ছে দুটো রিয়েজেন্ট আমার, R1 এবং হচ্ছে R2। তো এরপর আমাকে লিটারেচারে বলছে যে আমাকে এই R1 নিতে হবে 800 মাইক্রোলিটার আর R2 নিতে হবে 200 মাইক্রোলিটার, এবং তার সাথে আমাকে স্যাম্পল যেটা আছে সেটা মেশাতে হবে 50 মাইক্রোলিটার। তো চলুন এখানে কারিয়াটা শুরু করি। তো এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল পিপেট যেটা 1000-এর, তো এখানে আমি 800 সিলেক্ট করে নিয়েছি। এরপর আমি একটা টিপস নিয়ে এই R1টা 800 নিয়ে নেব। তো
এই হচ্ছে আমার 800 মাপ, এই দাগ পর্যন্ত 1000 হয়, তার থেকে 200 কম, তাহলে এই পর্যন্ত দাগ পর্যন্ত। তো এবারে আমি এটা ট্রান্সফার করে দিলাম এই টেস্ট টিউবের মধ্যে। এরপর আমি এই টিপসটাকে ডিসকার্ড করে দেব, অন্য একটা টিপস নিয়ে আমি আবার এখানে 200 মাইক্রোলিটার আমি নেব R2। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে পিকরেট রিয়েজেন্টটা, তো সেইটা এটা হচ্ছে 200 মাইক্রোলিটার পিকরেট রিয়েজেন্ট, আমি এটা এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পর আমাকে দিতে হবে 50 মাইক্রোলিটার দিতে হবে আমাকে সেরাম। এটাকে আমি পড়ালাম। এরপর আমাকে এই যে দেখুন এখানে আমি স্যাম্পেলটা সেপারেট করে নিয়েছি, এখান থেকে আমাকে খুব সাবধানে 50 মাইক্রোলিটার তুলে নিতে হবে। তো এই হচ্ছে আমার 50 মাইক্রোলিটার স্যাম্পেল। তো এটার কালারও আছে, তো আমি আগে এখানে এটা ফোকাস করিয়ে নিলাম, নাহলে আমি দেখাতে পারবো না জিনিসটা। তো এরপরে কি করব, আমি স্যাম্পেলটাকে এর মধ্যে ঝট করে দিয়েই আমাকে হালকা 2-3 বার করেই আমি এখানে অ্যাসপিরেটটা করিয়ে দেবো। আমার এই যে এতটা পর্যন্ত এক্সেস রিয়েজেন্ট রয়ে গেছে, আমার এখানে অ্যাসপিরেশন এটা আমি এটা ফুল ডাইলুশনেই করেছি, অনেকে এটা হাফ করে করে, তো হাফ করে করা উচিত নয়, ফুলে করা উচিত। তো এটা অ্যাসপিরেশন ভলিউম 450 মতন করা আছে, 450 মাইক্রোলিটার, তো আমার এটা তো 1000-এর থেকেও বেশি আছে। তো এরপরে এই যে দেখুন এটা স্টার্ট হয়ে গেছে, এই যে ডিলে টাইমটা কমপ্লিট হয়ে গেছে। ডিলে টাইম এখানে ছিল 20 সেকেন্ড, তো 20 সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে রিড টাইম, তো এটা হচ্ছে এবারে রিড করছে মেশিনটা, তো রিড টাইম আছে আমার 60 সেকেন্ড। তো এখানে এই যে পরপর 48-47 থেকে কমতে কমতে আসবে, এরপর যখন 60 সেকেন্ড আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমার এখানে ফাইনাল রেজাল্টটা দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেকেন্ড পর পর কিন্তু এখানে এই যে অ্যাবজর্বেন্সটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে এই মেশিনের ভিতরে যে রিয়াকশনটা হচ্ছে এ কিন্তু প্রত্যেকটা সেকেন্ড মানে পর পর একটা করে মানে অ্যাবজর্বেন্স ভ্যালু নিচ্ছে, মানে ওডি ভ্যালু নিচ্ছে। তো তারপরে এখানে ক্যালকুলেশনটা ভেতরে কমপ্লিট হচ্ছে। তো ফাইনাল রেজাল্টটা আমার হতে এখনও 17 সেকেন্ড 12 সেকেন্ড বাকি আছে। যে এটা আমার রেজাল্ট হচ্ছে 0.73, মানে আমার ক্রিয়েটিনিন হচ্ছে 0.73। তো এই যে এখানে দেখুন এখানে অ্যাবজর্বেন্স দেওয়া আছে, ডেল্টা অ্যাবজর্বেন্স 0.2017 এসব দেওয়া আছে। আর এখানে এন্টার গ্রাফ, যদি গ্রাফটা আমি দেখতে চাই তাহলে আমি এখানে কি করব, এখানে এন্টার বাটনটাকে আমি প্রেস করব, তো আমার রেজাল্ট হচ্ছে 0.73। তো এই যে এইটা হচ্ছে আমার কার্ভ, যেটা হচ্ছে একটা ইনক্রিজিং কার্ভ হয়েছে। তো টাইম আর অ্যাবজর্বেন্সের অ্যাক্সিসে একটা গ্রাফ এখানে দিয়েছে। তো এই হচ্ছে গ্রাফ, তো এটা চাইলে প্রিন্ট করে নেওয়া যেতে পারে, আর না হলে রেজাল্টটাকে রিড করে নেওয়া যেতে পারে। তো আমি এখানে আবার প্রিভিয়াস বাটনটাকে প্রেস করে আবার আমার মেন মেনুতে চলে এলাম। এরপর যদি আমার নেক্সট কোনো স্যাম্পল চালানো থাকে তাহলে আমি এখানে নেক্সট স্যাম্পলটা চালাবো। তো এটার ভ্যালু হচ্ছে আমার 0.73। তো এরপর আমাকে দেখতে হবে 0.73 অবশ্যই একটা নর্মাল রেঞ্জের মধ্যে আছে। এরপর আমাকে এই পেশেন্টটার এজ কত আছে দেখতে হবে, নিওনেটাল নাকি এটা বড় না কত এজ তো সেই অনুযায়ী দেখে আমাকে রিপোর্টটা কিন্তু দিতে হবে। তো রিপোর্ট আমার এখানে নর্মাল আছে, তো কোনো সমস্যা নেই, রিপোর্ট খুব ভালো আছে। তো এই হলো আমার ক্রিয়েটিনিন টেস্ট, তো এইভাবে করতে হয়। তো এই গেল আজকে গোটা ভিডিওটা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং সেটার মধ্যে অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশনগুলো কিন্তু পৌঁছাবে। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।